রুমিন ফারহানা আর বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা কি করলো? আমাদের যে শহীদ মিনার, এটি একটি রাজনৈতিক দলিল। আমরা এটিকে পবিত্র বলবো না, আমরা বলবো এটি একটি রাজনৈতিক দলিল। এই রাজনৈতিক দলিলের মধ্যে যখন তারা সেই পুষ্পস্তবক অর্পণ করবেন, তখন তারা নিজেদেরকে সংযত রাখতে পারলেন না। তাদের যে গণতান্ত্রিকতা আমরা তাদের কাছে আশা করি, সেই গণতান্ত্রিকতা, সেই গণতান্ত্রিক আচরণ আমরা কি সেখান থেকে পেলাম? 1956 সালে যখন কিনা সংবিধান প্রণয়ন হলো, সেই সংবিধানের মধ্যে তৎকালীন সময় বলা হয়েছিল এই পূর্ববঙ্গের যে ভাষা, বাংলা ভাষা, সেটিকে তৎকালীন সময় রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে যে আলোচনাটি শুরু হয়েছে, বাকিরা করলেন খুব চমৎকার আলোচনা। রুমেল ভাই চমৎকার আলোচনা করলেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তো সমস্ত ঘটনা তুলে ধরলেন। তো সবই ভালো লাগলো, আমরা সমৃদ্ধ হলাম। আবার এই ভাই তো তিনি অনেক ইতিহাস বললেন, তার বাবা যেহেতু ইতিহাসবিদ। খালি এসে কালাম সাহেবের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি চমৎকার কিছু ইতিহাস আমাদের জন্য রেখে গিয়েছেন, যে ইতিহাসগুলো এখন আমাদের অজানা, প্রায় হারিয়ে যাচ্ছিল। তিনি আবার সেগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে স্কুলটি অনুমতি দিয়েছে এই প্রোগ্রামটিকে করার জন্যে। আমরা চাই সকল জায়গায় এই অনুষ্ঠানগুলো বেশি বেশি হোক, আলোচনাগুলো হোক। আলোচনাগুলো যদি হয় এবং সকলের অংশগ্রহণ থাকে, কম বেশি অংশগ্রহণ থাকে, তাহলে সকলে উদ্বুদ্ধ হবে দেশপ্রেমে। আর যদি আমাদের ভিতরে সেই দেশপ্রেমটা না থাকে, কমিটমেন্ট, ডেডিকেশন না থাকে, তাহলে শুধুমাত্র বছরে একদিন 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি পালন করার ভিতর দিয়ে আমাদের চেতনায় কোনো কিছু আসবেও না, কোনো কিছু যাবেও না। এই আজকের এই উদ্যোগটা সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ প্রতিটি অন্যায়ের প্রতিবাদে তারা অংশগ্রহণ করার চেষ্টা করে, একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তাদের সেই প্রতিরোধে আমরাও সামিল থাকি। আজকেও সামিল হলাম। যখন তারা বলেন তখন আমরা আসি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। একটি বিষয় আমরা যেটি বইয়ে পড়েছিলাম, সেটি হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন ফ্রান্স তারা জানে তারা পরাজিত হবে, তারা ধ্বংস হয়ে যাবে। তখন একজন শিক্ষক ছাত্রদেরকে ক্লাসরুমের মধ্যে বলছিল, আমাদের সবকিছু বেদখল হয়ে যাবে, সম্পত্তি থেকে শুরু করে যা আছে সমস্ত কিছু, কিন্তু তোমাদের যে ভাষা, আমাদের যে ভাষা রইল, সেটি যেন হারিয়ে না যায়। তো তোমরা যারা আছো তারা দেশকে স্বাধীন করার জন্য, দেশকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করবে, কিন্তু ভাষাটি যেন টিকে থাকে। এই বিষয়টি, এই কথোপকথনগুলো আমাদের ভিতরে এখনো আলোড়ন সৃষ্টি করে। আবার এই ভাষাকে কেন্দ্র করে শুধুমাত্র পূর্ব বাংলায় লড়াই সংগ্রাম হয়েছে, মানুষ জীবন দিয়েছে, বিষয়টি তা নয়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও বললেন যে পৃথিবীর বিভিন্ন দেশে সে আন্দোলন হয়েছে। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই তৎকালীন সময়, তাহলে বিহারের কিছু অংশে আমরা দেখেছি সেই আন্দোলনটি গড়ে উঠেছিল। আবার তামিলনাড়ুতে, সেখানেও মানুষ কিন্তু জীবন দিয়েছিল। তাহলে ইন্ডিয়ার মধ্যেও যে হিন্দি ভাষার যে প্রাধিক্য আর ইংরেজির যে প্রাধিক্য, এর বিরুদ্ধেও কিন্তু আন্দোলন হয়েছে। এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে। এই আসামের মানুষ আন্দোলন করেছে বাংলাকে, ওইখানকার যে স্থানীয় ভাষা, যে রাষ্ট্রীয় ভাষা, মোট কথা সরকারি ভাষা, সেই সরকারি ভাষায় সেটাকেও থাকতে হবে, এই জন্য আন্দোলন করেছিল, মানুষ জীবন দিয়েছিল। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের বাংলাদেশে যারা কিনা তৎকালীন পূর্ববঙ্গে যারা আত্মোৎসর্গ করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে বিষয়টি মানে আমাদের একটু দেখতেই হয় যে 1947 সালে আমাদের দেশটি স্বাধীন হলো, মানে তৎকালীন সময় আমরা পূর্ব পাকিস্তান হিসেবে স্বাধীন হলাম। আমাদের এই ভূখণ্ডটি 1947 সালে আমরা বর্তমানে যেটি বাংলাদেশ হিসেবে পেয়েছি, সেটি 1947 সালে এই ভূখণ্ডটি পেয়েছি আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান হিসেবে। পূর্ব পাকিস্তান নামটি কিন্তু পরে এসেছে, তৎকালীন সময় পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা। তাহলে দেখা গেল এই পূর্ব বাংলা আমরা দুই জাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশটি হয়েছিল। আবার একটি বছর, দুইটি বছর যেতে না যেতেই এই কার্জন হলে যখন কিনা এই জিন্নাহ সাহেব এসে বলে দিলেন, না উর্দুই একমাত্র এখানকার রাষ্ট্রভাষা হবে, তৎকালীন সময় যে ছাত্র সমাজ জেগে উঠলো এবং যে আন্দোলন, সেই আন্দোলনের যে ধারাবাহিকতা এবং শোষণ, নিপীড়ন, বঞ্চনা, এগুলোর বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দেখলাম 1952 সালের এই ভাষা আন্দোলন। আবার এই ভাষা আন্দোলনের ভেতর দিয়েই কি আমরা আমাদের ভাষাটিকে রাষ্ট্রভাষায় পরিণত করতে পেরেছিলাম? না, আমাদের আন্দোলনটি কিন্তু মাতৃভাষার জন্য হয়নি। মাতৃভাষা আমাদের বাংলা ছিল। আমাদের কথা কি ছিল? আমাদের কথা ছিল এটি যে বাংলাকে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে হবে। যদি সরকারি নাকরণ করা হয়, যদি রাষ্ট্রীয় ভাষা না করা হয়, তাহলে এই মাতৃভাষা সেটির মূল্যায়ন যথাযথ হয় না।
এখানেই হচ্ছে বিষয়। আর বর্তমানে যেটি করা হয়েছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা আমাদের ভাষাটিকে এই যে বলছি যে রাষ্ট্রীয় ভাষা করার জন্য, সেই রাষ্ট্রীয় ভাষা আর মাতৃভাষা জাতীয়করণ, সেগুলোর মধ্যে আর আন্তর্জাতিকরণের মধ্যে কিন্তু যথেষ্টই তফাৎ রয়েছে। তো এইটি একটি বিস্তারিত আলোচনার বিষয়। আমরা আমাদের এই ভাষার যে অধিকারটি, সেই অধিকারটি পেয়েছি কিন্তু 54 সালের যে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের মধ্যে এই মুসলিম লীগ, যে মুসলিম লীগ কিনা এই পাকিস্তান করলো, সেই মুসলিম লীগের ভরাডুবি হলো। মাত্র 9 জন এমপি তাদের পাশ করেছিলেন, তারা মাত্র পেয়েছিল 9টি, আর বাকি সমস্ত কিছুই আমাদের পূর্ব বাংলার যারা এখানকার ছিলেন, যে যুক্ত ফ্রন্টে যারা অংশগ্রহণ করেছিলেন তারা পেয়েছিল। আর তার ধারাবাহিকতায় 1956 সালে যখন কিনা সংবিধান প্রণয়ন হলো, সেই সংবিধানের মধ্যে তৎকালীন সময় বলা হয়েছিল এই পূর্ববঙ্গের যে ভাষা, বাংলা ভাষা, সেটিকে তৎকালীন সময় রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাহলে আজকে আমরা কি দেখি? আজকে 2026 সাল। এই 2026 সালের 21শে ফেব্রুয়ারি আমরা মনে করি যে সকলে এর শ্রদ্ধা জ্ঞাপনটা করা উচিত। কিন্তু আমরা যদি তাকাই, এই রুমিন ফারহানা আর বিএনপি, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা কি করলো? আমাদের যে শহীদ মিনার, এটি একটি রাজনৈতিক দলিল। আমরা এটিকে পবিত্র বলবো না, আমরা বলবো এটি একটি রাজনৈতিক দলিল। এই রাজনৈতিক দলিলের মধ্যে যখন তারা সেই পুষ্পস্তবক অর্পণ করবেন, তখন তারা নিজেদেরকে সংযত রাখতে পারলেন না। তাদের যে গণতান্ত্রিকতা আমরা তাদের কাছে আশা করি, সেই গণতান্ত্রিকতা, সেই গণতান্ত্রিক আচরণ আমরা কি সেখান থেকে পেলাম? তাহলে এতদিন পর আমাদের যারা সংসদ হবেন, যারা সাংসদ হয়েছেন, আমরা কিন্তু তাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের কাণ্ড কারখানাগুলো আবার হোক। আমার কথা আর বাড়াবো না, আরো অনেক বক্তা রয়ে গিয়েছেন। এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ তার এই ধরনের উদ্যোগগুলো চলতে থাকুক, সকলে অংশগ্রহণ করতে থাকুক। সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।